আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন রেওয়ামিল এর ক্ষেত্রে এই ধরনের আইটেম দেওয়া থাকে, যেমন 10% সঞ্চয়পত্র 1/7/2020, অঙ্ক 2020 সালের 1 লক্ষ টাকা, আর সঞ্চয়পত্রের সুদ পাওয়া গেছে 4000 টাকা। তাহলে এটার আমরা সমাধান কিভাবে করব, তাই না? আচ্ছা, তো আমি ছকের মাধ্যমে দেখাই। এই যে আর্থিক অবস্থার বিবরণীতে এই ডান দিকে আমরা কিভাবে লিখব এবং আয় বিবরণীতে কিভাবে লিখব, আমি ছোট্ট ছোট করে ছক অঙ্কন করেছি, যেহেতু জায়গা কম সেই জন্য। আয় বিবরণীতে আমরা প্রথমে অপরিচালনা আয় যেখানে লিখব, বিশদ আয় বিবরণীতে আমরা বিভিন্ন আয় ধাপে ধাপে লিখি, তো সবার শেষে আমরা অপরিচালনা আয় যোগ করি মুনাফা নির্ণয়ের জন্য, তাই না? সেই অপরিচালনা আয়ের মধ্যে এই যে সঞ্চয়পত্রের সুদ রেওয়ামিলে দেওয়া আছে 4000, এই 4000 আগে লিখব। রেওয়ামিলে যেটি দেওয়া আছে সেটি আগে লিখতে হবে, এটা প্রাধান্য আগে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, সঞ্চয়পত্রের সুদ রেওয়ামিলে 4000 ছিল, ওটা আগে লিখে নিলাম। এর সাথে যদি বকেয়া থাকে যোগ করব, অগ্রিম থাকলে বিয়োগ করব। তো সুদ তো অগ্রিম হওয়ার সুযোগ নাই, থাকলে বকেয়াই থাকবে, কারণ মেয়াদ উত্তীর্ণ হবে তারপরে না সুদ দেওয়া হয়, তো সুদ তো অগ্রিম হওয়ার কথা না। তো যাই হোক, বকেয়া কীভাবে নির্ণয় করব ভালো করে লক্ষ্য করি। 1 লক্ষ টাকার 10% 10,000 টাকা হয়, কিন্তু এখানে লেখা আছে 1/7। 1/7 যদি হয় একই বছর এবং 1/7, তাহলে আমাদের 7 থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হয় দেখি? 7, 8, 9, 10, 11, 12, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 6 মাস। তার মানে 6 মাসের সুদ হিসেব করতে হবে। কিভাবে? 1 লক্ষ টাকার উপরে 10% হিসাব করলে 10,000 টাকা, তাকে 6 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ করলে 5,000 টাকা। তাহলে আমাদের মোট সুদ হচ্ছে 5,000 টাকা, আর এখানে দেয়া আছে 4,000 টাকা। তাহলে কম কত টাকা? 1,000 টাকা কম। আমি আবার রিপিট করছি, 1 লক্ষ টাকার 10% 6 মাসের 5,000 টাকা, আর এখানে দেয়া আছে 4,000 টাকা। তো কম কত? 1,000 টাকা কম। ওই 1,000 টাকা প্রাপ্য আছে বা বকেয়া আছে, সেজন্য এই 4,000 টাকা সুদের সাথে প্রাপ্য সুদ নামে 1,000 টাকা যোগ করব, যে 1,000 টাকা বকেয়া আছে। এবার 4 আর 1 যোগ করে 5,000 হলো। তো এই হলো আমাদের অপরিচালন আয়ের মধ্যে লেখা। এবার সম্পদ পাশে সঞ্চয়পত্রটা তো লিখতে হবে বিনিয়োগের মধ্যে, তো বিনিয়োগের মধ্যে তোমরা লিখবে, আমি বিনিয়োগটা মূলত দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি এই যে 1,000 টাকা সুদ চলতি সম্পদ পাশে লিখব, প্রাপ্য বিনিয়োগের সুদ নামে এই 1,000 টাকা লিখব। আবারও লক্ষ্য করি, সমন্বয়ের আইটেম 2 জায়গায় বসে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে তো সমন্বয় নাই। না, এটা ভুল কথা, এখানে সমন্বয় আছে। এটাকে বলা হয় গুপ্ত সমন্বয়। এই যে ঋণপত্রের সুদ, ঋণের সুদ, বিনিয়োগের সুদ, সঞ্চয়পত্রের সুদ, এগুলো রেওয়ামিলের মধ্য হতে হিসেব করে বের করতে হয়। এগুলোকে বলা হয় গোপন সমন্বয়, গুপ্ত সমন্বয় বা সাইলেন্ট সমন্বয় ইংরেজিতে বলে। তো তাহলে আমরা সমন্বয় থেকে পেলাম 1,000 টাকা। ওই 1,000 টাকা একবার এখানে যোগ করেছি, আর একবার চলতি সম্পদ পাশে লিখব, কারণ আয় যদি বকেয়া থাকে চলতি সম্পদ হিসেবে গণ্য হয়। এই 4,000 টাকা কিন্তু আর কোথাও লিখব না, কারণ 4,000 টাকা রেওয়ামিল থেকে এসেছে, একবার লিখব। বাট প্রাপ্য সুদটা 2 জায়গায় বসবে, কারণ এটি আয় বকেয়া রয়েছে। আয় বকেয়া থাকলে একবার আয়ের সাথে যোগ করব, আর চলতি সম্পদ পাশে একবার লিখব। আর এই যে সঞ্চয়পত্র 1 লক্ষ টাকা, ওটা লিখতে হবে সম্পদ পাশে আলাদা করে, এই বিনিয়োগের মধ্যে, বিনিয়োগ অংশে। আমি এখানে দেখাই নাই, জায়গা সংক্ষেপ কম আছে সেই জন্য।